মাননীয় নৌমন্ত্রী কি এই উদাহরণটি মনে রেখেছেন কিনা, আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব তৌফিক মারুফ, আপনি যদি কোনো কিছু যুক্ত করতেন যে পিনাক 6 ডুবে যাওয়ার পরে যে তদন্ত কমিটি এবং তাদের যে শাস্তির যে সুপারিশ এবং সেটি নিয়ে আমরা কথা বলছিলাম বিরতির আগে। জি, আমি তদন্ত কমিটির বিষয়টা নিয়ে একটু বলবো, পাশাপাশি মন্ত্রী মহোদয়ের একটু কথার রেশ টেনে একটু বলতে চাচ্ছি। তদন্ত কমিটির রিপোর্টটা আমি দেখেছি। এই রিপোর্টটি, আমি অন্যগুলোর কথা বলছি না, এই রিপোর্টটি নিয়ে আমি যদি একটু বলতে চাই যে এটি আসলে অনেকটা পজিটিভ একটি রিপোর্ট। পজিটিভ এই অর্থে যে সবই সরকারি সদস্য ছিলেন, বাট সুপারিশ এবং অভিযোগ যেগুলো প্রমাণিত হয়েছে বলে ওনারা দিয়েছেন, আমি যদি ধরিও যে এর মধ্যে অনেকগুলোই নিজেদের গা বাঁচানোর মতো একটা সিচুয়েশন ছিল, তারপরও যতটুকু এসছে এটা কিন্তু অনেক। যদি এগুলো কার্যকর হয়, আমি কোনোভাবেই মানে মন্ত্রীর মহোদয়ের সামনেই বলছি, আমার কাছে কোনোভাবেই বিশ্বাসযোগ্য হচ্ছে না যে এই যে সুপারিশগুলো এসছে এগুলো বাস্তবায়ন হবে। কারণ আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয় এবং যারাই আছেন তারা বিভিন্ন সময় এরকম অভিযোগ, এরকম বিভিন্ন কর্মকর্তাদের, যেটি ভাই বললেন যে কর্মকর্তাদের শাস্তির কথা বলেছেন, কাউকে সাময়িক বরখাস্ত করেছেন, কিন্তু কয়েকদিন পরে ওনারাই আরো প্রমোশন পেয়ে ভালো পদে চলে আসেন। আমি যদি সমুদ্র পরিবহন অধিদপ্তরের কথা বলা হয়েছে, এটি তো নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে। দিনের পর দিন, বছরের পর বছর শুনে আসছি যত নৌযানের অবৈধ নৌযান চলছে এবং ফিটনেসহীন যত নৌযান চলছে, দেখবেন যে ডুবে যাওয়ার পরেই এগুলো বের হয় যে এটি ফিটনেস নাই, এটি এই ত্রুটি ছিল। তাহলে সমুদ্র পরিবহন অধিদপ্তর কি করেছে? আমরা তো সবাই জানি যে সেখানে দুর্নীতিবাজ একটি চক্র আছে। মন্ত্রী মহোদয় কি সেটি জানেন না? তাহলে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না? তো সেই সমুদ্র পরিবহন অধিদপ্তরের যারা যেই চক্রটি আছে, BIWTA তে যেই চক্রটি আছে, তারা যদি এখন নিজেদেরকে বাঁচানোর জন্য কিংবা সরকারের চাপের মুখে তারা যদি এরকম একটি প্রতিবেদন এখন দেন যে কিছুটা জনরোষ ঠেকানোর মতো একটি সিচুয়েশন করেন, সেইটুকু বাস্তবায়ন হয় কিনা এই নিশ্চয়তাটি আমরা চাই। আমি একটু পাশাপাশি একটু যোগ করতে চাই যে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু তারা বিভিন্নভাবে চেষ্টা তদবির করছেন, এমনকি মন্ত্রণালয়ে কেউ কেউ দৌড়ঝাঁপ করেন, এটা আমরা জানি। এর মধ্যে মন্ত্রী মহোদয়ের ঘনিষ্ঠ লোকজন আছেন, এটাও কিন্তু আমরা যেহেতু মিডিয়াতে কাজ করি আমরা জানি। তো আমরা চাই এই জায়গাগুলোতে আশ্বস্ত হতে। আর যে টেকনিক্যাল জায়গা থেকে মন্ত্রী মহোদয় আরেকটু বললেন, আমি অন্ততপক্ষে কাজ করতে গিয়ে জেনেছি নির্ভীক এবং প্রত্যয় যে দুটি জাহাজ আনা হয়েছে, সেই দুটি টোটাল প্রজেক্টের মধ্যে যেই যন্ত্রপাতি যতগুলো ছিল সবগুলো সেখানে নেই, আসেনি। আসছে কিনা সেটিও মন্ত্রী মহোদয় কিন্তু ভালোভাবে হয়তো তার নজরে আসেনি বা জানেননি। পাশাপাশি এই যে প্রযুক্তির কথা বলা হলো, উন্নত প্রযুক্তির কথা, যেই জাহাজ দুটি শুধুমাত্র নৌযান টেনে তুলবে, সেটার মধ্যেই যদি সেই প্রযুক্তিগুলো না থাকে, তাইলে কখন খুঁজে পাবে আর কখন টেনে তুলবে? সোনারের কথা বলা হয়েছে, আমি জানি সেইটার মধ্যে সোনার সিস্টেম আছে বলেই এটার জন্য আলাদা লোকবলের কাঠামো সেখানে নিয়োগ করা হয়েছে। তাহলে সেই লোকবল কেন? তাহলে সোনারের ক্ষমতা কি? সেখানে বলা হলো মাত্র 75, দুই পাশে 75 150 মিটার চেক করতে পারবে। আমাদের দেশের নদীর বাস্তবতা 6 কিলো 7 কিলো এক একটা প্রশস্ত নদী, সেখানে 150 মিটার কতটুকু? তাহলে স্রোতে যখন নদীটা ডুবে যায় 10 ভাগের 1 ভাগ এট এ টাইম 10 ভাগের 1 ভাগ খুব কম না, কিন্তু আপনি যদি একটু সংক্ষিপ্ত করতেন আমি সাধারণ ভাইয়ের কাছে আবার ডুবুরির ঘাটতির কথা মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, তাহলে এইটাও কি সরকারের দায় না যে সেই প্রশিক্ষিত ডুবুরি তৈরি করা, যারা এখানে নামতে পারবেন বা নামার সাহস করবেন? আমাদের দেশের ডুবুরি অনেক ভালো ভালো ডুবুরি আছে, কিন্তু আপনি যে নদীর অবস্থা দেখেছেন, আপনি সাংবাদিক যখন, আপনার নিশ্চয়ই জানা আছে এই নদীতে কোনো ডুবুরি নামতে সাহস পায় না। এটা ঠিক, এটা জীবনের ঝুঁকি নিয়ে একটা যেটা বললেন ওই যেটা আপনি বলেছেন যে সোনার আমাদের উদ্ধারকারী জাহাজ নয়, উদ্ধারকারী জাহাজের
জাহাজ কিন্তু একটা জড় পদার্থের মতো, ওটা কিন্তু নিজে চলে না, ওইটাকে টাক দিয়ে টেনে নিতে হয়, ওই টাগের মধ্যে সব থাকে। সেই টাক দিয়ে তো আমরা এই যে স্ক্যানার আমাদের যেগুলো সেগুলো টাক দিয়ে করা হয়েছে। আর ওই যে দুইটা আমরা এনেছিলাম রুস্তম এবং নির্ভীক, সেটা কিন্তু ওরা দাঁড়িয়ে থাকে, আপনি যেখানে আপনি নিবেন ওই 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 জাহাজটাকে নিতে চান, তখন টাক কিন্তু আপনাকে টেনে নিয়ে ওখানে নিয়ে যাবে। সুতরাং এই জায়গাটা কিন্তু আমার মনে হয় একটু আপনাকে, আপনি ঠিকই বলেছেন, ওইটাকে ওই যন্ত্রগুলো যা যা আসছে সেটা যাদের দেখার দায়িত্ব তারাই দেখেছে, এবং যেগুলো আমাদের দেওয়ার কথা নিশ্চয়ই সেগুলো এসেছে। ইউনিট এক একটা ইউনিটের মধ্যেই তো সব ছিল, সবই আছে, এবং ওইগুলো করে টাগে, ওগুলা এই ইয়েতে করে না। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো যে আসলে আমাদের দুইটা এর আগেও কিন্তু 1900, আপনি তো সাংবাদিক, আপনার মনে থাকার কথা, 1994 সালে একটা 20 আগস্ট দিদার নামে একটা লঞ্চ ডুবেছিল, সেই লঞ্চ কিন্তু ট্রেনে তুলতে পারেনি, মানে খুঁজেই পায়নি। তারপরে নাসরিন 800 যাত্রী নিয়ে ডুবে গেল, নাসরিন 2000 আপনার 3 সালে 8ই জুলাই তারিখে, সেইটাও কিন্তু আপনার খুঁজেই পাওয়া গেল না। তো এই যে খুঁজে না পাওয়ার যে ইতিহাস, এটা তো আজকে নতুন না। তবে একটা জিনিস হলো যে মূল কথাটা কি, মূল কথা হলো আমরা দুর্ঘটনা কমাতে চাই। দুর্ঘটনা, আপনি আমার একজন দর্শক ভাই হয়তো আপনাকে প্রশ্ন করেছেন যে নৌমন্ত্রী পদত্যাগ কি না, এই ধরনের একটি বিষয়। নৌমন্ত্রী তখনই পদত্যাগ করবে যদি দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায়। আমি একটা পরিসংখ্যান আপনাদের দিতে চাই, এটা শুধু লঞ্চ যাত্রীদের, যাত্রীবাহী লঞ্চের ব্যাপার। আর এমনি তো মালামাল অনেক সময় মানে মালবাহী যে নৌযান ডুবতেই পারে। 2001 সালে, 2001 থেকে 2006 যখন যারা ক্ষমতায় ছিল চারজন সরকারের সময়, তখন সর্বোচ্চ দুর্ঘটনা ঘটেছিল 31টা, সর্বনিম্ন দুর্ঘটনা ঘটেছিল 20টা, আমার কাছে পুরো হিসাব আছে। এবং 2009 সাল থেকে 2013 সাল শেখ হাসিনা যখন ক্ষমতায়, তখন সর্বোচ্চ দুর্ঘটনা ঘটেছে 16টি, আর সর্বনিম্ন ঘটেছে 5টি, তাও 2000 প্রতি বছরের হিসাব। আমি আপনাকে বছর বলে দিই, প্রতি বছরের হিসাবে না, আমরা বছর শুধু চাইছেন, মানে একই বছরে সর্বোচ্চ 16টি হয়েছে আপনার সময় এবং সর্বনিম্ন হয়েছে 5টি। সেটা চারজন সরকারের সময় সর্বোচ্চ হয়েছিল 31টি এবং সর্বনিম্ন হয়েছে, জি সর্বনিম্ন হয়েছে 20টি আর সর্বনিম্ন 20টি। তার মানে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনতে পেরেছি। এবং এই বছরে এ পর্যন্ত 3টা দুর্ঘটনা ঘটেছে। আমি মনে করি যে দুর্ঘটনা শুধু যে আমাদের প্রশাসনিক দুর্বলতা বা প্রযুক্তির কারণে হয় তা নয়, আমাদের কিন্তু মালিকদের এক ধরনের মানসিকতা আছে, অতি মুনাফা লোভের একটা মানসিকতা তাদের আছে। এই যে পিনাক ডুবলো, সেই পিনাক কিন্তু আমরা 35টা লঞ্চ এই রুটে চলাচল বন্ধ রেখেছিলাম, অনুপযোগী ঘোষণা করেছিলাম। তখন তারা এই আপনার রাস্তা, এই আজকে থেকে প্রায় 3-3.5 বছর আগের ঘটনা, তারা নদীর মধ্যে ব্যারিকেড দিল মালিকরা, যে আমাদের চলতে দিতে হবে। আপনার করণীয় কি? আপনার বিকল্প কোনো ব্যবস্থা নেই, যাত্রীদেরকে পারাপার করতে হবে। যেমন এই লঞ্চ ডোবার পরে আমরা কি করলাম, গাড়ি পার বন্ধ করে দিয়ে পরে কিন্তু আমরা ফেরিতে পার করলাম, ফেরিতে পার হয়েছে। তাহলে কি আপনি কতদিন এটা এইভাবে চালাবেন? গাড়ি তো পার করতে হবে, গাড়িও তো ওই সময় খুব দরকার। যে কারণে আমরা শেষ পর্যন্ত মালিকদেরকে এক জায়গায় তাদেরকে কনভিন্স করতে পেরেছি যে এই রুটে 17টি লঞ্চ অনুপযোগী। এখন তারা 17টি লঞ্চ বন্ধ রেখেছে এই দুর্ঘটনার পরে, আগে কিন্তু পারেনি। এখন তারা সেই 17টি লঞ্চ, এবং আমরা রিসার্ভে করছি কয়টা লঞ্চ এখানে উপযোগী। সমস্যা হলো এই জায়গাটায় যে সরকারিভাবে এমন কোনো ব্যবস্থা, এত যাত্রী বহনের আমাদের কিন্তু ক্ষমতা নেই। এই জায়গাটা আমাদের একটা দুর্বলতা। এবং যে কারণে দেখেন, আমরা গত মেয়াদে ঢাকা বরিশাল রুটে যাত্রীদের সেবা দেওয়ার জন্য আমরা 2টা বড় স্টিমার আমরা নির্মাণ করেছি। সেই নির্মাণের একটি আমরা ইতিমধ্যে সংযোজিত হয়েছে সার্ভিসে, আরেকটি ডিসেম্বরে হবে। আরো 2টি স্টিমার আমরা বরিশালে আমরা সার্ভিসের জন্য তৈরি করব। এর ফলে যখন এই যে আজকের চাপটা দেখছেন, আপনি যদি সদরঘাটে যান, বেশি সময়ের দরকার নেই, এই তো 5 তারিখে আমি আমার সাংবাদিক তৌফিক ভাইকে বলবো আসেন 5 তারিখে, আমি বোধহয় ঢুকতে পারবো না সদরঘাটে, যে এত চাপ, এই চাপ কিভাবে আপনি সামাল দেবেন। আমরা একটু অন্য প্রসঙ্গে যাইতে হবে শাহজাহান ভাই। আমি এই জায়গাটা শেষ করি, যাত্রী ভাইদের কিন্তু আহ্বান করি, আমরা বিভিন্ন সময় বলে আসি, আজকে একটু বলতে চাই, যারা যাত্রী হয়ে যাবেন তারা যেন অন্তত অতিরিক্ত যাত্রী না হন, এই সম্পর্কে নিজেদের একটু সচেতন হতে হবে। এবং এই ব্যবস্থাপনা দায়ী করলেই হবে না, এই ব্যবস্থাপনাটা আসলে উঠবেন না, একটু কম উঠবেন, এই বিষয়গুলো কিন্তু একটু রাখতে হবে। এই ব্যবস্থাপনাটা আসলে খুব জরুরি, যে যাত্রী সাধারণ যে
বেড়ে যাবে, কিন্তু আসলে যাত্রী সাধারণেরও তো একটি ব্যাপার যে তাদের তো যাইতে হবে, তারা করবে কি? আমি একটু জনাব ইমামুল হক আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা 1 মিনিট আপনাকে শুনে একটু বিরতিতে যাবো। যে সম্প্রতি আপনি জানেন যে চট্টগ্রামের লালদিঘির মাঠে আয়োজিত এক জনসভায় মন্ত্রী শাহজাহান খানকে উদ্দেশ্য করে এক সময়ের দলসঙ্গী বর্তমানে জোটসঙ্গী জাসদের নেতা মাইনুদ্দিন খান বাদল বলেছেন যে বন্দরটা কি শুধু সাইফ পাওয়ার টেকের, যারা মাথার ঘাম পায়ে ফেলে বন্দর চালায় তারা কি স্টক হোল্ডার না? কার কথা শুনছেন আপনি? আপনি কি এই সম্পর্কে কিছু বলবেন যে এত বড়, এবং মহিউদ্দিন চৌধুরীও প্রায় একই ধরনের কথা বলেছেন, তিনি 1 মাস সময় বেঁধে দিয়েছেন। এগুলো পলিটিক্যাল রিটরিক এটাকে বলা হয়, যে মানে এমন এমন কথা বলবে যার ফলে সবাই চমক সৃষ্টি হবে, ওর দিকে তাকাবে। আসলে চট্টগ্রাম বন্দরে কি অচল অবস্থা কিন্তু চলছে আসলে 1 মাস সময় বেশি বেঁধে